দেখো, আজকে তোমাদের একটা গত ক্লাসে স্যার প্রতিচ্ছবি নির্ণয় করিয়েছিলেন, দেখিয়েছিলেন বিষয়টা যে একটা অক্ষের সাহায্যে। তো আজকে আমরা যেটা দেখব যে লেখের সাহায্যে একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সাপেক্ষে মানে ওইটা ছিল গত ক্লাসে যেটা, যে এটা অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু প্রতিচ্ছবি নির্ণয় করতে হবে। গত ক্লাসে যেগুলো আমাদের দেখানো হয়েছে যে একটা অক্ষ দিয়ে থাকবে, অক্ষ তো আমরা জানি, তো সেই তার সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর প্রতিচ্ছবি আমরা নির্ণয় করতে পারতাম। তবে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে অক্ষের সাহায্যে না, একটা সরলরেখা থাকবে, সেই সরলরেখার সাপেক্ষে কিভাবে একটা বিন্দুর প্রতিচ্ছবি বের করব সেটা আমরা আজকে দেখাবো। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা সবাই? মানে আজকে স্যার অক্ষের সাহায্যে না, ওয়ালাইকুম আসসালাম, আজকে একটা সরলরেখার সাপেক্ষে, মনে করো একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করব। আমি তোমাদের যদি একটা বিষয়টা বুঝাই তাহলে বুঝতে পারবা। মনে করো যে তোমাকে দেওয়া হলো একটা সরলরেখা, এরকম সরলরেখা দেওয়া হলো। তো এখন একটা পয়েন্ট দেওয়া আছে, মনে করো যে এখানে আমি এই পয়েন্টটা যদি ইউজ করি 4, 5, এই পয়েন্টটা দেওয়া আছে। এখন বললো যে এই সরলরেখার সাপেক্ষে এই পয়েন্টটার প্রতিচ্ছবি কত হবে। তো বুঝতে পারতেছো তোমরা যে তাহলে এখান থেকে যে আমরা লম্ব দূরত্ব যদি আমরা এভাবে বের করে নিই, মানে এখানকার যে লম্ব দূরত্ব যেটা হবে, ঠিক এই লম্ব দূরত্ব ঠিক এই পাশেই হবে। কত ক্লাসে স্যার বুঝিয়েছেন যে এখান থেকে যে লম্ব দূরত্ব হবে ঠিক আয়নার মতো, এই লম্ব দূরত্ব ঠিক এই পাশেও হবে। তার মানে প্রতিছবিটা এই সরলরেখার সাপেক্ষে প্রতিছবি ঠিক এই পাশে হবে, এবং এখানকার যে লম্ব দূরত্ব পাবা তুমি কিন্তু এখানে সেই লম্ব দূরত্বই পাবা। যেমন আয়নার ক্ষেত্রে যেটা দেখো, তুমি যত আয়নার সামনে যাও মনে হয় যে ওই প্রতিছবিটা আয়নার ঠিক পিছনের দিকে ঠিক তত দূরত্বে অবস্থান করতেছে। তুমি আয়না থেকে যত পিছনে চলে যাও মনে হয় যে তোমার প্রতিছবিটা আয়না থেকে তত পিছনে চলে যাচ্ছে। তার মানে মনে করো এটা আয়না, মানে এটা একটা সরলরেখা, এটা আয়না। তো এই আয়নার সাপেক্ষে যেহেতু এই বিন্দুটার প্রতিছবি বের করতে চাচ্ছ, তার মানে তুমি মনে করো যে এই পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্টটা আয়নার সামনে রাখছো, তাহলে এই পয়েন্টটা আয়না থেকে যত দূরত্বে অবস্থান করবে তার প্রতিছবিটা ঠিক আয়নার পিছনের দিকে, পিছনের দিকে বলতে আমরা পিছন দিকে বোঝাই এটা ভাবে, ঠিক তত দূরে অবস্থান করবে। তার মানে এখানকার দূরত্ব যা হবে এখানকার দূরত্ব তাই হবে, মানে এখানকার লম্ব দূরত্ব আর এখানকার লম্ব দূরত্ব একই হবে। এটা আসলে আমাদের প্রতিচ্ছবি মোটামুটি। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি সরলরেখার সাপেক্ষে, মানে যে একটা সরলরেখা মনে করো কল্পনা করলাম বা আমি এটা আঁকাইলাম, এই সরলরেখার সাপেক্ষে আমরা করব কি এই বিন্দুটার আমরা প্রতিছবি বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সরলরেখাটা দেয়া আছে, এই সরলরেখাটাকে আমরা প্রথমে এই যে এর আগে তোমরা দেখছো x/a প্লাস y/b ইকুয়াল টু 1 এই আকৃতি করে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে ইকুয়েশনটা দেয়া আছে সেই ইকুয়েশনটাকে প্রথমে আমরা করব কি x/a y/b প্লাস y/b ইকুয়াল টু 1 আকৃতি করে নিব। কারণটা হচ্ছে তোমরা জানো যে যদি এরকম আকৃতি আমরা করে নিই তাহলে এখান থেকে কিন্তু সহজেই আমরা কিন্তু ইকুয়েশনটা কেমন হবে বা রেখাটা কেমন হবে সেটা কিন্তু বের করতে পারবো। তা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যেটা আমাদের দেওয়া আছে ইকুয়েশনটা এরকম আকৃতি আমরা করে নেব, এরকম আকৃতি করে নেব। তো দেখো এরকম আকৃতি যদি আমরা করে নিই তাহলে কি দাঁড়ায়। তো আমাদের দেওয়া আছে কি ইকুয়েশনটা এটা, তো ইকুয়েশনটা কি দেওয়া আছে আমরা যদি কাজ করি, যে দেওয়া আছে বইয়ে আছে তোমরা সব লিখে নেবা, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেওয়া আছে 3x প্লাস 6y মাইনাস 16 ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে। এখন যদি ওটাকে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকৃতি করতে চাই তাহলে আমাদের নিয়মটা কি, 3x প্লাস 6y, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেটাকে আমরা ওই পাশে নিয়ে যাব, মানে সমানে ওই পাশে নিয়ে যাব। এখন বিষয়টা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই পাশে 1 থাকা লাগবে, 1 থাকা লাগবে, তো আমার এখন দেখো এখানে আছে 16, তাহলে আমরা কি 16 দেওয়া ভাগ করে দেবো আমরা, এগুলো জানো। তার মানে কি এইভাবে আমরা লিখতে পারি ইকুয়াল টু 1। এখন তুমি যদি ক্যালকুলেশন করো তো এখান থেকে যে পয়েন্টগুলো পাচ্ছ তুমি, আমরা এখান থেকে যে পয়েন্টগুলো পাবো ক্যালকুলেশন করলে x/16/3 প্লাস y/16/6 হয়, তো এটাকে তুমি 8/3 করতে পারবা, এটাকে 8/3 ইকুয়াল টু 1।
দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি তোমাদেরকে যে বললাম যে আমাদের এই যে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, আমাদের যে প্রথমে প্রশ্ন আমি যেটা দেখলাম, এই প্রশ্নটা যেটাকে আমরা প্রথমে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এই আকৃতি আমরা করে নিলাম প্রথম আমাদের কাজ। তাহলে এখান থেকে আমরা এই যে এই আকৃতি করে ফেললাম, এই আকৃতি থেকে সহজেই সরলরেখা সমীকরণ তৈরি করতে পারবো, বা আমি সরলরেখাটা আঁকতে পারবো। কারণ আমরা জানি যে একটা সরলরেখা যদি এইভাবে এখানে এ পরিমাণ ছেদ করে আর এখানে যদি বি পরিমাণ ছেদ করে, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ইকুয়েশনটা এমন হয়। তাহলে এখন দেখো এর সাথে তুলনা করলে, যদি তুলনা করি, তাহলে আমরা কি বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে এক্স অক্ষকে 16/3 অংশ ছেদ করছে আর ওয়াই অক্ষকে 8/3 অংশ ছেদ করছে। যদি এর সাথে তুলনা করি, তাহলে আমরা সহজেই এটা থেকে সরলরেখাটা আমরা কিন্তু তৈরি করতে পারবো। তো এখন আমি যদি গ্রাফ পেপার নিয়ে, গ্রাফ পেপারে যদি আমি চিত্রটা আঁকানোর চেষ্টা করি, দেখো তোমরা সবাই, আমরা গ্রাফ পেপারে চিত্রটা আঁকাই। আমি একটু কলম দিয়ে আঁকালাম, কারণ দেখা যাচ্ছে যে কলম দিয়ে না আঁকালে, পেন্সিল দিয়ে আঁকালে তোমরা বুঝতে পারবে না, এক্স্যাক্টলি আসবে না। তো আমি এটা কলম দিয়ে আঁকানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আমরা এটা ই করি, অবশ্যই এটা তীর চিহ্ন দিবা, কারণ এটা তো যেহেতু অক্ষরেখা, তো এটা যেহেতু রেখা, সেক্ষেত্রে এটা তো অসীম চলবেই, এরকম আমরা দিলাম। এখন দেখো আমি যেটা পাইলাম, যে ইকুয়েশনটা পেয়েছি, একটু খেয়াল করে দেখো, যে ইকুয়েশনটা পেয়েছি সেটা হচ্ছে 16/3 প্লাস, মানে মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এক্স অক্ষকে 16/3 অংশ ছেদ করছে আর ওয়াই অক্ষকে 8/3 অংশ ছেদ করছে। তো যেহেতু ভগ্নাংশ আকারে আছে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর 3 বর্গ ঘর সমান 1 একক নিতে পারি। 3 বর্গ ঘর সমান 1 একক। তাহলে আমাদের যে এই যে 10 মানে ভগ্নাংশগুলো আছে, এগুলো কিন্তু চলে যাবে। তাহলে আমি খেয়াল করে দেখো, যদি এক্স অক্ষ বরাবর 3 বর্গ ঘর, 3 বর্গ ঘর সমান যদি আমি 1 একক নিই, 1 একক নিই, তাহলে দেখো তো এইটুক কত হবে? তাহলে তাহলে 16/3 গুণন 3, তার মানে 16 ঘর নিতে হবে না এদিকে, বলো ইকুয়েশনটা তৈরি করার জন্য। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের এক্স অক্ষকে নিতে হবে 16 ঘর। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে 3 বর্গ ঘর সমান 1 একক। এখানে তো 16/3 একক আছে, যদি ঐকিক ক্রমে করো তাহলে তোমাদের এটাই হয়। সহজভাবে করে দিলাম, 16/3 গুণ 3 মানে 16 ঘর। তার মানে আমাদের নিতে হবে এদিকে 16 ঘর। যে 16 ঘর যদি আমরা এদিকে নিয়ে, তাহলে 15 16, দেখো তো এই পয়েন্টটা হয়, এই পয়েন্টটা হয়। এরপর দেখো 8/3 একক আছে এখানে। তো 1 একক সমান যদি 3 বর্গ ঘর হয়, 8/3 একক সমান 8 বর্গ ঘর হবে। তো সেক্ষেত্রে 8 বর্গ ঘর মানে এদিকে আমরা নিতে পারি কোনটা কোনটা, এই যেটা, এটা। তাহলে এখন দেখো এটা আমরা করব কি, যুক্ত করব। দেখো এটা আমরা যুক্ত করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে ইকুয়েশনটা তৈরি করলাম, মানে এখানে আঁকালাম, সমীকরণটা যে থেকে রাখলাম, সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটা যে দেয়া ছিল, আমাদের সরলরেখার সমীকরণটা দেয়া ছিল, সেই সমীকরণ থেকে আমি ওই সমীকরণ থেকে গ্রাফে এই ইকুয়েশনটা তৈরি করলাম, মানে লেখচিত্রটা আঁকালাম। দেখো এটার নাম দিই, এটার নাম হচ্ছে কি 3x প্লাস 6y মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি, আমাদের যে সরলরেখাটা দেয়া ছিল, ইকুয়েশনটা দেয়া ছিল, সেই ইকুয়েশনটা থেকে আমরা প্রথমে করলাম কি, এরকম আকৃতি করে নিলাম, করে নিয়ে এখন বললাম কি 3 বর্গ ঘর সমান 1 একক নিয়ে আমি কাজ করতেছি। 3 বর্গ ঘর সমান 1 একক, 3 বর্গ ঘর সমান 1 একক নিয়ে কাজ করে, তো আমরা করলাম কি, এটা ওই ইকুয়েশনটা গ্রাফে আমি আঁকালাম। আঁকানোর পর একটা সরলরেখা আমরা পেয়ে গেলাম। এখন এই সরলরেখার সাপেক্ষে, দেখো এই সরলরেখার সাপেক্ষে আমাদের এই বিন্দুটার প্রতিচ্ছবি নির্ণয় করতে হবে। এই যে এই বিন্দুটার প্রতিচ্ছবি নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যদি এই বিন্দুটার প্রতিচ্ছবি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই বিন্দুটা আবার গ্রাফে বসাতে হবে।
কারণ তোমাদেরকে আমি প্রথম দিন দেখালাম যে আসলে যদি আমি গ্রাফে বসাতে চাই তাহলে বসানোর পরে তো আমি প্রতিচ্ছবি নির্ণয় করব। তাহলে এই বিন্দুটা যদি গ্রাফে বসাই তাহলে এখন আমি 3 বর্গ ঘর সমান আমি নিছিলাম 1 একক। তাহলে এখানে 4 5 আছে, তার মানে একটা নিতে হবে 12 ঘর x অক্ষ বরাবর, আর এটা হচ্ছে কি 15 ঘর নিতে হবে। তাহলে কিন্তু ওই পয়েন্টটা বসবে। এটা তো বুঝতে পারতেছো, এটা ইলিয়াস স্যার অনেকবার বুঝিয়েছেন এটা, যে আমরা যখন 3 বর্গ ঘর সমান 1 একক নিব তাহলে 4 5 পয়েন্টটা কোথায় বসবে? তাহলে x অক্ষ বরাবর বসবে হচ্ছে 12 ঘর যাবে, আর y অক্ষ বরাবর যাবে হচ্ছে 15 ঘর। তাহলে আমরা যদি ওইটা এখানে বসাতে চাই, x অক্ষ বরাবর 12 ঘর অর্থাৎ 12, আর এদিকে হচ্ছে কি 15, 5 10 15। দেখো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বোঝো নাকি? আমাদের তাহলে এই পয়েন্টটা, দেখো এই পয়েন্টটার নাম হচ্ছে কি 4 আর 5। এই পর্যন্ত আমাদের কিছুই না, জাস্ট আমরা পয়েন্ট গুলো বসালাম আর ইকুয়েশনটা তৈরি করলাম। এই পর্যন্ত আমরা করলাম কি, এই পয়েন্টটা বসালাম আর ইকুয়েশনটা এখান থেকে লেখচিত্রটা আঁকলাম। এখন এই লেখচিত্রের সাহায্যে বা এর সাপেক্ষে এই বিন্দুটার প্রতিচ্ছবি আমরা বের করব। তা আমরা কি বললাম, প্রতিচ্ছবিটা হচ্ছে কি, যদি এই রেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিচ্ছবি বের করতে চাই তাহলে আমরা কি জানি, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব যেটা হবে তার প্রতিচ্ছবির দূরত্বটাও এই বিন্দু থেকে এই রেখা থেকে একই হবে। তোমাদেরকে আমি এই যে কিছুক্ষণ আগে দেখালাম, কি দেখালাম দেখো, যে এই বিন্দু থেকে এই সরলরেখাটার দূরত্ব যা হবে, এই সরলরেখা থেকে এই প্রতিচ্ছবি যে বিন্দুটা আছে তার দূরত্ব তাই হবে, লম্ব দূরত্ব তাই হবে। তোমাদেরকে আমি এই যে দেখালাম। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী দেখো তো, যদি এই বিন্দু থেকে এই বিন্দুর যদি প্রতিচ্ছবি এই রেখার সাপেক্ষে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানকার লম্ব দূরত্ব বের করতে হবে। এখান থেকে মানে এই বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব বের করতে হবে, ঠিক না? কারণটা কি, এই লম্ব দূরত্বটাই, এই লম্ব দূরত্ব হবে কি এই পাশে হবে। তোমরা কি বুঝতে পারতেছো? এখানকার যে লম্ব দূরত্ব পাচ্ছি আমি, এই লম্ব দূরত্বটাই আমাদের এই পাশে হবে, কারণ এই প্রতিচ্ছবি থেকে ওই রেখা লম্ব দূরত্ব একই হবে। তোমরা এই কথাকে ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটা কথা আছে এখানে, বিষয়টা হচ্ছে যে তোমরা বের করতে পারো যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করতে পারো বা লম্ব বের করতে পারো, মানে কাটা কম্পাসের সাহায্যে বা অন্য কোনো ভাবে। ওটা কিন্তু আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কাটা কম্পাসের সাহায্যে আমরা বের করতে পারি, আবার কিন্তু অন্য ভাবে আমরা কিন্তু বের করতে পারি। তো কাটা কম্পাস সাহায্যে তোমাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে এটা বের করা যায়। খেয়াল করে দেখো, তোমরা এটা জানো, আমি এটা একটু যুক্ত করি। দেখো একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বের করতে পারি, এখান থেকে এই পয়েন্টটা থেকে। তাহলে আমরা কি করি, যে কোনো ব্যাসার্ধের নিয়ে আমরা একটু বেশি করে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে একটা যে মানে একে কেন্দ্র করে এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা করলাম কি, যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো বৃত্তচাপ নিলাম। এখন কথা হলো যে এখানে যে পয়েন্টটা পাইছি খুব সূক্ষ্মভাবে নিতে হবে, কিন্তু আসলে কিন্তু হবে না এটা বিষয়টা। সূক্ষ্মভাবে যদি নিই আমি, তো এখান থেকে যে পয়েন্টটা পাইলাম এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এরপরে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো শিক্ষার্থীদের বিষয়টা বোঝো নাকি? তোমরা জানো তো এটা, যখন হচ্ছে তুমি তোমার ক্লাস 6-7 এটা দেখে আসছো, যে একটা বিন্দু থেকে মানে একটা সরলরেখার বহিস্থ কোনো বিন্দু হতে ওই সরলরেখার উপর লম্ব বের করা, তা আমরা কিন্তু এভাবে বের করতে পারি। তাহলে আমরা করবো কি, এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন যুক্ত করে দেবো। দেখো বুঝো নাকি? দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেখাটা আমি যুক্ত করে দিলাম। তো যুক্ত করার পরে এখন খেয়াল করে দেখো, তাহলে এই বিন্দু হতে আমি এই রেখার উপর কিন্তু লম্ব আঁকলাম, লম্বটা একটু বেশি করে আঁকলাম, কারণ আছে সেজন্য আমি একটু আঁকালাম। এখন খেয়াল করে দেখো, আমি এখন যেটা করব, আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই বিন্দুটা হতে এই যে পয়েন্টার এটুকু যা দূরত্ব হবে, খেয়াল করে দেখো, আমি যদি একটু এইভাবে দেখাই,
এই যে এইভাবে খেয়াল করে দেখো, এটা এইটুকু যে দূরত্ব হবে, তোমাদেরকে বললাম যে এখানকার যে লম্ব দূরত্ব যতটুকু হবে, আমাদের এই বিন্দু হতে প্রতিচ্ছবির দূরত্বটা ঠিক তাই হবে, ঠিক না? বলো, প্রতিচ্ছবিটা তাহলে এখানে হবে না? কথা কি বুঝতে পারতেছো? আমি তোমাকে বললাম কি যে এখান থেকে আমরা প্রতিচ্ছবিটা কি, প্রতিচ্ছবিটা মানে আয়নার মতো, তুমি আয়নার সামনে যত দূরে থাকবে তোমার প্রতিচ্ছবিটা আয়না থেকে পিছন দিকে তত দূরে অবস্থান করবে। অর্থাৎ এমনকি আয়নার সামনে যত দূরত্ব আছে, এখানে আয়নার সামনে থেকে যত দূরত্ব আছে, এই প্রতিচ্ছবির বিন্দু যেটা পাবো ঠিক এখান থেকে ওই বিন্দুটা তত দূরে অবস্থান করবে, অর্থাৎ এখানে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এখন একটা কথা আছে এখানে, এখানে আমি যে মানটা বের করলাম মোটামুটি তোমার 1.5 একটু বেশি, 1.5 একটু বেশি মান পেয়েছি আমি এখানে। এখন কথা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে মাপতে হবে, না হলে কিন্তু মানটা মিলবে না। আমাদের যে বইয়ের যে মানটা এখানে, সেই মানের সাথে কিন্তু আমার মিলতেছে না, কারণ এখানে আমি যেটা বের করলাম আমি দেখতেছি এখানে, তোমরা হয়তো বা খুব একটা দেখতে পারতেছো কিনা, 2 কিন্তু হয়নি, মানে এখানে হওয়ার কথা ছিল 2, খেয়াল করে দেখো 2/3 আর 2, অর্থাৎ আমাদের এখানে পয়েন্ট হওয়ার কথা ছিল তোমার এক্স্যাক্টলি 2, এক্স অক্ষ বরাবর 2 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 6। কিন্তু এখানে দেখতেছি আমরা যেটা 1 2 1 2 3 4 5 6, ওয়াই অক্ষ বরাবর 6টা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? জি স্যার। তোমাদেরকে একটু জুম করি, দেখি আমি জুম করে কি করা যায়, দেখা যায় নাকি না। জুম তো দেখো, একটু যে জুম করি তোমাদেরকে, আমি একটু জুম করে দেখাই, খেয়াল করে দেখো। আমি একটু জুম করছি, আমাদের পয়েন্ট কিন্তু পেয়েছিলাম আমি এই যে এই পয়েন্টটা পেয়েছি, খেয়াল করে দেখো। আমি যদি দেখা একটু এভাবে দেখানো কঠিন, তো এই যে এখানে এই পয়েন্টটা পেয়েছি, সেই পয়েন্টটা কত পেয়েছি মূলত 1 1 2, 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি। তারপর গেছে কি 1 2 3 4 5 6, দেখো পয়েন্টটা কিন্তু আমি এখানে পেয়েছি। তার মানে মূলত আমি যেটা দেখতেছি, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কাছাকাছি, 2 এর কাছাকাছি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ঠিক 6। কথা কি বুঝতে পারছো? তোমরা কি ক্লিয়ার বুঝেছো, দেখতে জি পাচ্ছ স্যার। এটা? জি স্যার। জি মানে স্যার দেখেছি। আমি তোমাদেরকে আমি একটু বলে রাখি, এক্স্যাক্টলি কিন্তু মিলতেছে না, মানে আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর 2 কিন্তু হচ্ছে না, মানে 2 এর কাছাকাছি হচ্ছে, বাট ওয়াই অক্ষ বরাবর 6 কিন্তু হইতেছে। তো যেহেতু এই পয়েন্টটা এক্স অক্ষ বরাবর 2 একক ধরে নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কত 6, তাহলে আমি খেয়াল করে দেখো তাহলে এই পয়েন্টটা কত হবে। আমার কথা বুঝতে পারছো? এক্স অক্ষ বরাবর 2 এর কাছাকাছি গেছে ধরে নিলাম, সেটা হচ্ছে 2 ঘর গেছে, আর ওয়াই অক্ষ বরাবর গেছে হচ্ছে 6 ঘর। তাহলে ওই পয়েন্টটা কত হবে বলতে পারবা একজন? বলতে পারবা না? এই পয়েন্টটা 3। দেখো 2/3 হবে না, খেয়াল করো। আমি 3 ঘর সমান আমি 1 একক নিয়েছি, ঐকিক নামে অঙ্ক করো। 3 ঘর সমান 1 একক যদি নিয়ে থাকি, তাহলে 2 ঘর সমান কত হবে? তাহলে আমরা তাহলে 1/3 তাহলে 2/3 হবে না এটা? সরি, আবার তো জুম হয়ে আছে, থামো 1 মিনিট, এটা তো আর জুম হয়ে আছে, জুম হয়ে গেলে তো আবার দেখো বুঝো নাকি। আমি এক্স অক্ষ বরাবর পেয়েছি 2 ঘর আর ওয়াই অক্ষ বরাবর পেয়েছি 6 ঘর, তা 3 ঘর সমান আমি 1 একক ধরছিলাম, তাহলে 2 ঘর সমান 2/3 একক হবে না? তাহলে ওই পয়েন্টটা হবে 2/3। আবার 3 ঘর সমান যদি 1 একক হয়, তো 6 ঘর সমান কত 2 একক হবে। তাহলে ওই যে পয়েন্টটা আমরা পেলাম, যে পয়েন্টটা আমি পেলাম, সেই পয়েন্টটা মূলত হচ্ছে 2/3 কমা হচ্ছে 3। দেখো বুঝতে পারো কিনা। সরি 2, এটা ভুল বললাম, এটা এটা হচ্ছে 2/3 কমা 2। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তাহলে এই পয়েন্ট আছে 2/3 কমা 2।
এখন তোমাদের কাছে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, কথাটা হচ্ছে আমার কিন্তু মিললো না, তোমাদের জুম করে দেখালাম যে ঠিক এক্স্যাক্টলি কিন্তু মিললো না। তো এক্স্যাক্টলি মিলানোর ক্ষেত্রে তোমাদের কিন্তু মাপগুলো অনেক সূক্ষ্মভাবে নিতে হবে, সূক্ষ্মভাবে যে না নেও তাহলে কিন্তু মানটা ভুল আসতে পারে। ঠিক আছে, এখন মনে করো এখানে ভুল মান আসলো, আর ভুল মান যদি আসে তাহলে কিন্তু তুমি ক্যালকুলেশন করে দেখবা যে ভুল আসছে, তাহলে কিন্তু তোমার ভুল হবে। মানে তুমি গুণে দেখতেছো যে আমি যেমন দেখো এখানে 2 এর কাছাকাছি হয়েছিল, এই জন্য 2 নিয়ে নিয়েছি, আমি 2 ঘর নিয়েছি, আর ও এক খবর 6 ঘর ঠিকই ছিল, বাট এক্স্যাক্টলি কিন্তু একদম 2 ঘর পর্যন্ত যায়নি, 2 এর কাছাকাছি গেছে। এখন কথা হলো পরীক্ষার খাতায় যখন তুমি লিখবে তখন তো আমি এখানে বই আছে, বই থেকে আমি দেখে নিলাম যে ওই পয়েন্ট হবে 2/3, 2 এর কাছাকাছি পয়েন্টটা হবে, এই জন্য আমি লিখে নিলাম। যখন তুমি নতুন একটা প্রশ্ন দিবে তখন তো তোমার বের করা কঠিন হয়ে পড়বে না যে পয়েন্টটা কত হবে? কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি তখন স্যার। তোমরা কি করবে, তখন কি করবে, তখন হচ্ছে একটা প্রসেস আছে, মানে টেকনিক আছে যে আসলে ওই পয়েন্টটা কত হবে বের করা, একটা প্রসেস আছে, ওই পয়েন্টটা আসলে কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। আমরা চিত্র ঠিকই আঁকাবো, এরকম করে আঁকাই দিব, বাট পয়েন্ট একটু ক্যালকুলেশন করে বের করবো, তাহলে আমাদের ভুলটা হবে না। তুমি যখন অ্যান্সারটা লিখবে, যখন এই অ্যান্সারটা এখন লিখবে এখানে, তখন দেখা যাচ্ছে যে ভুল অ্যান্সার দিলে তো তোর ভুল হয়ে গেল, কারণ দেখছো তুমি গুনে গুনে গ্রাফ থেকে গুনে গুনে দেখতেছো, কোনো কারণে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশনটা গ্রাফটা একটু আঁকানোর ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে, গ্রাফটা একটু আঁকানোর ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামান্য পরিমাণে একটা এর জন্য তোমার পয়েন্টটা কম আসতেছে, এখানে যেহেতু সব ভগ্নাংশ এখানে পয়েন্টটা কম আসতেছে, তখন তুমি ওই পয়েন্ট কম পয়েন্ট বসাই দিলা, দেখা যাচ্ছে যে ভুল হয়ে গেল, প্রতিছবিটা একটা আসলো না। তখন আমরা করব কি, আহ, আসলে আমি এখান থেকে গুনে গুনে গ্রাফ থেকে গুনে গুনে পয়েন্ট বসাবো না, আমরা একটা ক্যালকুলেশন করে আমরা ওই পয়েন্টটা কত হবে সেটা বসাবো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো বিষয়টা? আমাদের কিন্তু জি হয়ে গেছে, স্যার, বুঝতে পারছি। এই যে 2/3 আর 2, এটা কিন্তু এই জি স্যার। বিন্দুটার প্রতিচ্ছবি, এই বিন্দুটার প্রতিচ্ছবি কিন্তু এটাই আমাদের অ্যান্সার। কিন্তু আমি তোমাকে বললাম যে আমি আঁকাতে গিয়ে দেখতেছি সামান্য মিলতেছে না, মানে একদম 2 এর কাছাকাছি হওয়ার কথা ছিল, বাট 2 এর কাছাকাছি না হয়ে একটু এই পিছনে চলে গেছে, একটু পিছনে গেছে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা। তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে, তখন তুমি গুনে গুনে গ্রাফ থেকে গুনে গুনে বের করতে গেলে দেখা যাচ্ছে যে তোমার গ্রাফের সাথে নাও মিলতে পারে। তো এইটা হচ্ছে ক্যালকুলেশনটা করবা, সেটা হচ্ছে এই প্র্যাকটিক্যালের ভিতরে হবে না, এটা রাফে হবে। কথা কি ক্লিয়ার বুঝেছো? আমি যেটা করে দিলাম সেভাবে করতে হবে, তবে হচ্ছে এই পয়েন্টটা বের করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল খাতা এটা লেখা যাবে না, এটা তো জাস্ট তুমি রাফ করে ওখান থেকে পয়েন্টটা তুমি লিখে নিতে পারো যে আসলে পয়েন্টটা কত হবে, সেটা তোমাদেরকে এখন দেখাবো যে আসলে এই পয়েন্টটা আমরা ক্যালকুলেশন করে কিভাবে বের করতে পারি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন একটা কথা শোনো, তোমাদেরকে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন যেটা দেয়া ছিল, তাহলে আমরা কি করব, এই পয়েন্টটা যদি না মিলতে চাই, দেখা যাচ্ছে যে একটু সমস্যা বোধ করতেছি যে মিলছে কিনা বা অ্যাকুরেট হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা করব কি, এই পয়েন্টটা বের করার ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করব। তো সেটা তোমাদেরকে বলতেছি, কখনো প্র্যাকটিক্যাল খাতায় লিখবা না ক্যালকুলেশনটা, ওইটা জাস্ট রাফে থাকবে, রাফ করবো আমরা। সেটা কিভাবে দেখো, আমাদের যে ইকুয়েশনটা দেয়া ছিল সেটা কেমন, সেটা দেয়া ছিল 3x প্লাস কত ছিল এটা, 6y মাইনাস 16 ইকুয়াল টু 0। এই সরলরেখাটা আমাদের দেয়া ছিল, বলেছিল যে এই সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করো। তো আমি ধরে নিলাম যে এই সরলরেখাটা এরকম ধরে নিলাম, তো আরেকটা বিন্দু দেওয়া ছিল সেটা কত 4,5, এটা দেওয়া ছিল। এখন করব কি, এই রেখার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিছবি আমরা বের করব, আমরা ক্যালকুলেশন করে, মানে গ্রাফের মাধ্যমে না। আমি খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যদি বের করতে চাই, তো আমি একটা লম্ব টানলাম, একটা লম্ব টানলাম, তো এখন লম্বটাকে একটু বর্ধিত করলাম, করা যায় সমস্যা নাই। এখন খেয়াল করে দেখো যে এই লম্ব রেখাটা এটার উপর কিন্তু লম্ব, বুঝতে পারছো যে আমি যে এই রেখাটা টানছি সেই রেখাটা কিন্তু, এই রেখাটা যে টানলাম সেই রেখাটা কিন্তু এই রেখার উপর লম্ব, ঠিক না? কথা বলো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন তুমি যখন সরলরেখা শিখছো
সরলরেখা অধ্যায়ে তোমরা তো এটা জানো যে একটা সরলরেখা যে দেয়া থাকে সেই সরলরেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ কিন্তু বের করা যায়। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? যদি একটা সরলরেখা দেয়া থাকে সেই সরলরেখার উপর লম্ব এরূপ রেখা কিন্তু বের করা যায়, এরূপ রেখার সমীকরণ কিন্তু বের করতে পারবা। তাই খেয়াল করে দেখো, তুমি যদি এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ বের করতে চাও, তা আমাদের নিয়মটা কি, যে সেটা করবে কি এর সহগ এঁকে দিবে, এর সহগ এঁকে দিবে, আর এখানে যেটা থাকবে এটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখো এখন যদি এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে চাই, তাই এই সহগটা এঁকে দিবে, অর্থাৎ কি হবে, আমাদের হবে হচ্ছে 6x, এটা এঁকে দিবে, যদি প্লাস আছে মাইনাস হবে মানে 3y, আর এখানে একটা প্লাস কে হবে ইকুয়াল টু 0 হবে। দেখো তো বুঝো নাকি এই বিষয়টা? এই সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ আমি বের করলাম। এখন বিষয়টা খেয়াল করে দেখো, এখানে কিন্তু কে এর মানটা কিন্তু এখনো অজানা আছে। এখন খেয়াল করে দেখো, এই রেখাটা আবার এই বিন্দুগামী না, বলো এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুগামী যদি হয় তাহলে এই বিন্দুটা এটা দ্বারা এই সরলরেখা স্যাটিসফাই করবে, এই বিন্দু দ্বারা এটা, তাহলে এই বিন্দুটা এখানে বসাই দাও। তাহলে বসিয়ে দিলে কত হয়, 6 × 4 - 3 × 5 প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, তো এখন দেখো 24 3 5 15 প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে আমাদের কত আসতেছে 9। তাহলে কে ইকুয়াল টু আমাদের আসতেছে কি -9। দেখো তো বুঝো নাকি এ পর্যন্ত কোনো ভুল টুল যদি না ভুল যায়নি, দেখো বুঝো নাকি? প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো বুঝো নাকি? তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে কে এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। কে এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি আসে, আমাদের মূলত ইকুয়েশনটা আসে কি 6x দেখো -3y -9 = 0। দেখো এখন বলো তো দেখি প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই ইকুয়েশনটা কোন ইকুয়েশন? আমি যেটা তৈরি করলাম এইটা, এটা হচ্ছে এইটুকের ইকুয়েশন না, এটা না, বলো? এইটা, এইটা আমাদের, তাহলে আমি দেখো খেয়াল করো এইটা আমাদের দেওয়া ছিল, মানে এই প্রসেসটা তোমাদের বুঝাচ্ছি তো, একটু হয়তো মনে করতেছো অনেক বড় হবে, একটু বড় হবে কারণ এক্স্যাক্টলি মানটা বের করার জন্য একটু কষ্ট করাই লাগবে। দেখো খেয়াল করে দেখো, এই রেখাটা, এই রেখাটা আসলে আমাদের এইটা দেওয়া ছিল, আর আমি এখন যেটা বের করলাম এই ইকুয়েশনটা, মানে এই রেখাটার ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমাদের এখানকার বিন্দুটা পাবো না, বলো? এখানকার বিন্দু পাবো তো? এই বুঝতে পারতেছো না তোমরা? জি স্যার। কেন এই বিন্দুটা পাবো সলভ করলে দুটো ইকুয়েশন? কারণটা হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর এই বিন্দু ছেদ করছে। তা আমরা কিভাবে, আমরা যখন অপনয়ন প্রতিস্থাপন যেই প্রসেসে করো না কেন, যখন আমরা দুইটা ইকুয়েশন সলভ করতাম তখন কি পেতাম, সমাধান পেতাম কার, দুইটা ইকুয়েশন যেখানে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে আমরা আমরা কি করতাম, একটা পয়েন্ট পাইতাম। তো যেহেতু এই রেখাটা এবং এই রেখাটা এই বিন্দু ছেদ করছে, তার মানে আমি যে দুইটা ইকুয়েশন পেয়েছি, একটা ইকুয়েশন এই একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা এই পয়েন্ট আমরা পেয়ে যাব, এই পয়েন্ট আমরা পেয়ে যাব, এই পয়েন্টটা। তো এখন যদি দুটো ইকুয়েশন সলভ করি তা আমাদের দুটো ইকুয়েশন আমি পাশাপাশি নিচে লিখলাম, যদিও আমি সলভ করার ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করব। এটা হচ্ছে 3x + 6y - 16 = 0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা করব কি, এটাকে দুটো ইকুয়েশন পাশাপাশি লিখে নিলাম। এই ইকুয়েশনটা হচ্ছে দেখো, এই ইকুয়েশনটা হচ্ছে এইটার, আর এই ইকুয়েশনটা হচ্ছে দেখো এইটা। এখন এই দুটোকে সলভ করলে আমাদের করবো কি, এই পয়েন্ট আমরা পেয়ে যাব, এই পয়েন্টটা পেয়ে যাব। এখন যদি সলভ করি, আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি এখানে, তাহলে তোমরা এটা হয়তো বা জানো, এখান থেকে আমরা সলভ করতে পারি। তোমরা কি জানো দুইটা ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় ক্যালকুলেটরে? কি জানা আছে? স্যার। জানা নেই? নো স্যার। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে আবার দেখাই, যদিও আমার ক্যালকুলেটর বুঝতে পারবার কিনা। যাদের এই ক্যালকুলেটর আছে বা অন্য ক্যালকুলেটরের সমস্যা নাই, তারা হচ্ছে এখানে মোডে যাবা, মোডে যেয়ে এখানে ইকুয়েশন লেখা আছে, এই ইকুয়েশনে চাপবা, এখানে 1 চাপা হলো। এখন যে আননোনস আছে, এখানে চাচ্ছে যে ভ্যারিয়েবল কয়টা, মানে চলক কয়টা আছে। তো দেখো
চলক আছে দুইটা, মানে এক্স এবং ওয়াই দুইটা চলক, যার কারণে আমাদের দুই চাপবো, এই যে দুই। বুঝতে পারছো বিষয়টা? যে তিনটা চলক হতো আমি তিন চাপতাম, যেহেতু দুইটা চলক এই জন্য আমরা দুই চাপবো, এই যে দুই চাপলাম। তাহলে এখন চাচ্ছে a1 এর মান কোনটা? তো a1 এর মান যদি চাইছে সেটা হচ্ছে দেখো 6। প্রথমে 6 চাইছে, 6 এ বসালাম, তারপর হচ্ছে -3 y এর মান চাচ্ছে, তারপর হচ্ছে এই কনস্ট্যান্টের মানটা চাচ্ছে। তো তোমাদেরকে একটা খেয়াল করতে হবে যে এই ক্যালকুলেটর যারা ব্যবহার করবা তারা এখানে তো দেখছো যে এই c1 এর মানটা -9, আসলে কিন্তু -9 না, এই 9টাকে ওই পারে পার করতে হবে, সমানের ওই পারে পার করতে হবে। তাই সমানের ওই পারে যে পার করো তাহলে এই 9 এর মানটা হয়েছে কত প্লাস, তখন আমাদের এখানে 9 বসাবো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এবার a2 চাচ্ছে, a2 মানে দ্বিতীয় ইকুয়েশনের মানগুলো। তো a2 মানে দ্বিতীয় ইকুয়েশনের মানগুলো মানে এখানে যে 3 আছে, এই যে 3 বসালাম, এই যে y এর সহগ কত 6 বসালাম, কনস্ট্যান্টের ভ্যালুটা বললাম কি সমানের ওই পারে নিয়ে যেতে হবে, ওই পারে নিয়ে গেলে এটা কত হবে 16 হবে, সে আমরা 16 বসাই দিলাম। তো দেখো এখানে যে পয়েন্টটা আসতেছে আমাদের সলভ করে তো অনেক বড় মান আসতেছে। তো শিক্ষার্থীবৃন্দ দুইটা মান আসতেছে এখানে, একটা মান আসবে 34/15, 34/15, আর একটা আসতেছে তোমার 23/15। মানে যারা অন্য ক্যালকুলেটর ব্যবহার করবা তাদের সরাসরি মানটা আসবে, বাট এই ক্যালকুলেটরটা মানটা যেটা দিতেছে সেটা হচ্ছে তোমার অন্যভাবে দিতেছে, মানে আমার মানে করা লাগতেছে, মানে যে এটা করা লাগতেছে। দেখো খেয়াল করে আমি যদি এটা মানটা বের করি, এই যে 34/16, এইভাবে আমাদের কিন্তু আলাদাভাবে মানে মানটা দশমিক আসতেছে, সেটা কিন্তু আবার শিফট চাপার পরে আমাদের কিন্তু এটা চাপা লাগতেছে। তোমরা কি বুঝতে পারতেছো? মানে এই ক্যালকুলেটর যারা ব্যবহার করো তাদের একটু সমস্যা হয়, এটা এইভাবে বের করে না লাগে। তা আমাদের দুইটা মান পেয়েছি, একটা 34/15, একটা 23/15, এই মানটা আমরা বের করছি। তা এখন খেয়াল করে দেখো আমাদের এই মানটা কি ভুল আসছে না? ঠিক আছে, তোমরা অন্যভাবে সলভ করতে পারো। তুমি যদি মনে করো যে যেটা করবা ওই হাতে কলমে করবা ক্যালকুলেশনটা, তাও কিন্তু করতে পারো, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো তোমরা সবাই এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। তোমরা হাতে কলমে করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন যেটা হলো এই যে পয়েন্টটা তুমি পেয়ে গেলা, দেখো এখন বলো তো দেখি এই পয়েন্টটা কোন পয়েন্ট? এটা এই পয়েন্টটা আসলে আমাদের এখানকার পয়েন্টটা না? এই একটা সরলরেখা দুটো সেট করলো এই বিন্দুতে, তাই আমরা পয়েন্টটা পাইলাম কত, এখানে 34/15 পেয়েছি একটা, আর একটা পেয়েছি আছে 23/15। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এ পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। এখন একটা কথা দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বললাম কি যে এখান থেকে এটুকু যা দূরত্ব হবে, মনে করো প্রতিচ্ছবিটা আমি এখানে পেয়েছি, ধরে নাও এখানে প্রতিচ্ছবিটার নাম দিলাম আলফা আর বিটা, তাহলে এখানকার দূরত্ব তাই হবে না বলো? এখানকার দূরত্ব যা হবে আমার এই সরলরেখার সাপেক্ষে এই যে বিন্দুটা আছে এই দূরত্ব তাই হবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করে দেখো তো, যদি আমি এই প্রতিচ্ছবি এই পয়েন্টটা বের করতে চাই, কিভাবে বের করতে পারি? তোমরা যে কেউ বলতে পারবা যে এই প্রতিচ্ছবি, এখন আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা আমি জানি, এখন এই পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারবো? তোমরা কি বলতে পারবে? যে কেউ একজন বলো তো দেখি। তুমি আমার কথা বুঝতে পারোনি তোমরা? আমাদের এই পয়েন্টটা আমার জানা, এই পয়েন্টটা আমাদের জানা, এই পয়েন্টটা মনে করো প্রতিচ্ছবি আছে, তাহলে এই পয়েন্টটা আমি কত কিভাবে বের করতে পারবো? কে বলতে পারবে না? -34/15। না না, শোনো খেয়াল করে দেখো, তুমি যদি এইটা এই পয়েন্টটার এই পয়েন্টটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে সেটা কি এটার সমান হবে না? এই জি স্যার। পয়েন্টটা এই পয়েন্টটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, জি সেই ভাগ স্যার। করলে এই পয়েন্টটা সমান হবে। তাহলে আমরা তো এখানে এভাবে করতে পারি, ঠিক না? যে আমি তো ওই পয়েন্টটা যদি বের করতে চাই, আমি ওই প্রতিচ্ছবিটা, তাহলে আমরা কিন্তু এভাবে বের করতে পারি, সেটা কি আলফা প্লাস 4/2 ইকুয়াল টু সেটা 34/15 সমান হবে না বলো? জি আবার স্যার। জি স্যার। আবার বিটা প্লাস 5/2 ইকুয়াল টু হচ্ছে 23
23/15 সমান হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? 23/15 সমান হবে। জি স্যার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্যালকুলেশন করতে পারি, কেটে গেলে তোমরা আবার জয়েন্ট। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা আমি দেখাতেছিলাম যে তাহলে এই প্রতিছবিটা বের করতে চাইলে আমরা বললাম কি যে আমরা কি করলাম, আলফা প্লাস 4/2 সমান হচ্ছে এটা লিখতে পারি, আর বিটা প্লাস 5/2 সমান হচ্ছে 23/15 লিখতে পারি, যেহেতু আমরা এটা পয়েন্টগুলো পেয়েছি। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে আলফা প্লাস 4 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে হচ্ছে কত ক্যালকুলেশন করলে 60 68 68/15, আর এখানে আছে বিটা প্লাস 5 ইকুয়াল টু 26/15। তো আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু 68/15 মাইনাস আছে তোমার 4, আর বিটা ইকুয়াল টু 26/15 মাইনাস আছে 5। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরি এটা ভুল লিখছি স্যার আমাদের প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ প্রেজেন্ট, ইয়েস স্যার, আপনি কি প্রেজেন্টটা আপনি নিয়েছিলেন? আমি তো স্ক্রিনশট জি দেওয়া স্যার, হয়েছে। আমি স্ক্রিনশট নিয়েছি স্যার আগেরটা। এটা 46 হবে, এটা 46/15 মাইনাস 5। দেখো এখন এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে 8/15 হয়, 8/15 8/15, আর এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তো কি বুঝতে পারছো বিষয়টা কি, মানে বইয়ে প্রশ্নটা অ্যান্সারটা ভুল আছে, যার কারণে মিলতেছে না অ্যান্সারটা। আমি আঁকানোর পরে খেয়াল করে দেখো, এখানে আমি যেটা আঁকাইছিলাম সে আঁকানোর ক্ষেত্রে দেখলাম 2 এর কাছাকাছি যাচ্ছে না, 2 এর কাছাকাছি যাচ্ছে না, কিন্তু বইয়ে দেখতেছি 2 ঘর পর্যন্ত নেওয়া হয়েছে, যার কারণে অঙ্কটা মিলতেছিল না। তা আমি এজন্য এক্স্যাক্টলি পয়েন্টটা কত হবে সেটা বের করার জন্য, পয়েন্ট এক্স্যাক্টলি কত হবে সেটা বের করার জন্য আমি কিন্তু এই প্রসেসে বের করলাম। তোমরা কি বিষয়টা কি বুঝতে পারছো? আমি কিন্তু এই প্রসেসে এটা বের করলাম যে কিভাবে ওই পয়েন্ট এক্স্যাক্টলি বের করা যায়। আর একটা পয়েন্ট এখান থেকে যদি বের করতে চাই আমরা, তাহলে আমরা এখান থেকে একটা পয়েন্ট বের করলে কত হয়, 46 থেকে আমাদের 75 বিয়োগ হবে, অর্থাৎ -29/15। তার মানে আমাদের একটা পয়েন্ট পাবো আমরা এইটা, আর একটা পয়েন্ট পাবো হচ্ছে আমাদের এইটা। বিষয়টা কি বুঝতে পারছো বিষয়টা? আমাদের জি তাহলে স্যার। এই প্রতিচ্ছবি যে দুটো পয়েন্ট পাচ্ছি আমরা, একটু খেয়াল করে দেখো, প্রতিচ্ছবি যে দুটো পয়েন্ট পাচ্ছি, একটা পয়েন্ট পাচ্ছি 8/15, আর একটা পয়েন্ট পাচ্ছি -29/15। এই দুটো পয়েন্ট কিন্তু আমরা পাচ্ছি, বাট বইয়ে যে পয়েন্টটা দেয়া আছে সেটা আছে দেয়া আছে দেখো 2/3, আছে 2। আমি যখন এক্স্যাক্টলি একটা চিত্র আঁকাইছিলাম সেই এক্স্যাক্টলি চিত্রটার ক্ষেত্রে কিন্তু দেখো 2 এর কাছাকাছি গিয়েছিল, 2 হয়েছিল না। তা আমি যেহেতু বইয়ে 2 ঘর পর্যন্ত নিয়ে আসে, এই জন্য আমি ওটা দেখার জন্য চেষ্টা করলাম। তো দেখতেছি যে না, 2 ঘর পর্যন্ত যাচ্ছে না, ক্যালকুলেশন করে দেখলাম যে 2 ঘর পর্যন্ত যাচ্ছে না, সেটা 2 এর কাছাকাছি যাচ্ছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমাদের যে ওখানকার যে প্রতিচ্ছবি যে পয়েন্টটা, একটা পাইলাম হচ্ছে 8/15, আর একটা পাইলাম হচ্ছে কত এত, তার মানে প্রতিচ্ছবি যে পয়েন্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 8/15, -29/15। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি মানে স্যার। এক্স্যাক্টলি বিষয়টা কি বুঝতে পারছো? তোমাদের মূল কাজটা হচ্ছে আসলে এটা না, কিন্তু আমি যতক্ষণ এটা দেখালাম, এত ক্যালকুলেশন করে এত কিছু করলাম, আসলে কিন্তু এত কিছু ক্যালকুলেশন করা লাগবে না প্র্যাকটিক্যালে। ঠিক আছে, তোমাদের মূল কাজটা হচ্ছে আমি আগেই কিন্তু হয়ে গেছে। সেটা কি করবা, প্রথমে আমি তোমাদেরকে আবার আমি দেখাই, একটা সরলরেখা আঁকবা। কিভাবে, এই যে x/a + y/b = 1 এই আকৃতি করে একটা সরলরেখা আঁকবা। ওকে, আঁকা হয়ে গেল। এখন করছি কি, ওই যে পয়েন্টটার সাপেক্ষে আমরা প্রতিছবি নির্ণয় করব সেই পয়েন্টটা তুমি আঁকবা। ঠিক আছে, সেই পয়েন্টটা নিয়ে নেবা। এখন এই পয়েন্টটা থেকে এই রেখাটার উপর একটা লম্ব দূরত্ব বের করবা। এই তোমাদেরকে প্রথমে দেখালাম, যেখান থেকে যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবা। এগুলো তোমরা পারো, ক্লাস 6-7 শিখে আসছো, যে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকার পরে এখানে দুটো পয়েন্ট পাবা, এখানে এই পয়েন্টটা থেকে একটা বৃত্তচাপ আঁকবা, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা। আঁকার পরে যেখানে ছেদ করবে এই পয়েন্টটার এই পয়েন্টটা যুক্ত করে দিবা। ঠিক আছে, তাহলে যুক্ত করলে কি হবে, যুক্ত করলে হবে কি যে এই পয়েন্টটা থেকে এই রেখার উপর
এই রেখাটা লম্ব হবে। তোমাদেরকে আমি আবার বলি, এই রেখার উপরে এই বিন্দু থেকে এই রেখাটা একটা লম্ব হবে, লম্ব হবে। এখন তোমাদেরকে বললাম প্রতিচ্ছবি মানে এই পয়েন্টটা থেকে এই রেখার যে দূরত্ব যতটুকু হবে, প্রতিচ্ছবির পয়েন্ট থেকে এই রেখার দূরত্ব ততটুকুই হবে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? ততটুকুই হবে। তার মানে আমরা যদি এখান থেকে এই পয়েন্টটা থেকে আমি যদি এখান থেকে এই দূরত্বটুকু মেপে নিই, আমি যা পয়েন্ট পাবো আমরা এখান থেকে আমরা এইভাবে আমরা মেপে নিব। মেপে নিয়ে যেখানে যুক্ত হবে সেই পয়েন্টটা আমাদের প্রতিচ্ছবি হবে। কার? এই পয়েন্টটার। কথা ক্লিয়ার বুঝেছো এ পর্যন্ত? জি স্যার। এটাই আমাদের স্যার। এখানকার এই প্রতিচ্ছবি বের করার আমাদের রুলস বা নিয়ম। এইভাবে আমরা কিন্তু বের করব। এখন কথা হচ্ছে যে আমি যে এই যে পয়েন্টটা ক্যালকুলেশন করলাম এতক্ষণ ধরে, সেই ক্যালকুলেশনটা আসলে কিন্তু প্র্যাকটিক্যালে থাকবে না। তোমাদেরকে আমি আবার বলি, সেই ক্যালকুলেশন কিন্তু প্র্যাকটিক্যালে থাকবে না। জাস্ট রাফ করলাম যে আসলে ওই পয়েন্টটা এক্স্যাক্টলি কত হবে সেটা বের করার জন্য, মানে ক্যালকুলেশন করে বের করলাম। এটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে বের করছি, আর ওইটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে বের করছি। কথা কি বুঝতে পারছো বিষয়টা? ওইটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে থাকবে না। জাস্ট তোমরা করবে কি, এইভাবে আঁকাই দিবা, এভাবে হয়ে যাবে। তো ইলিয়াস স্যার, আপনি কিছু বলবেন? না স্যার, ঠিক আছে তাহলে, মানে এখন ওই যে যেহেতু স্যার, বইয়ে ভুল আছে আর কি, হ্যাঁ তো স্যার এই এই কারণে আর কি আমরা যখন ছবি দিব তখন একটু কারেকশন করে দিব এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা আবার আমরা দেখবো। এটা দেখার পর যদি বই, আমি দেখতেছি বই ভুল আছে বিষয়টা, এটা দেখে বইয়ে ভুল আছে তোমাদেরকে, বলে মনে হচ্ছে। হ্যাঁ আবার আমরা এই বিষয়টা তোমাদেরকে মানে ছবি পাঠিয়ে দিব। তো তোমরা কি, তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে, যে এটা কিভাবে বের করলাম, কি করলাম, এগুলো কি তোমাদের এখানে প্রশ্ন আছে এখানে? বুঝতে পারছো সব? হ্যাঁ। আর তোমরা যদি এক্স্যাক্টলি ওই পয়েন্টটা বের করতে চাও ক্যালকুলেশনের মাধ্যমে, তাহলে তোমরা করবে কি, আমি যেভাবে ক্যালকুলেশনটা দেখালাম সেভাবে ক্যালকুলেশনটা করে ওই পয়েন্টটা বের করতে পারবে। তো ঠিক আছে, আমি তো এই একটা প্র্যাকটিক্যালের সময় চলে গেল। ঠিক আছে, আগামী দিনকে আরেকটা প্র্যাকটিক্যাল দেখানো হবে। তো তোমরা, তোমাদের কোনো প্রশ্ন না থাকলে তোমরা লিভ নিতে পারো। আর ইলিয়াস স্যার, আপনি কিছু বললে বলেন স্যার। না স্যার, ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে, স্যার তোমরা আমাদের সবাই, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না? তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, প্রথমেই নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, প্রথমবার নিয়েছি স্যার, এবং সেকেন্ড টাইম আরেকবার নিয়েছি স্যার। ও জি স্যার, জি জি। ওকে, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা লিভ নিতে পারো। স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম